সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন শামীম চৌধুরী। সবাইকে পরিচয় করে দিয়েছি, ক্রীড়া সাংবাদিক, বর্তমানে টি স্পোর্টসে কাজ করছেন, হেড অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছি যে দোষ প্রমাণের আগেই দোষী। এই প্রশ্নটা আমাদের রয়েছে এই কারণেই যে বিপিএল এর নিলাম যেহেতু আজকে হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে, সেই নিলামের তালিকা থেকে গতকালই 9 ক্রিকেটারের নাম বাদ দেওয়া হয়েছে। 7 জনের নাম সরাসরি বাদ দেওয়া হয়েছে, 2 জনের নাম আসলে ছিলই না নিলামের তালিকায়। এই 9 জনকে আসলে লাল তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু দোষ এখনো প্রমাণ হয়নি। আসলেই কি তারা দোষী কিনা, কিংবা দোষ প্রমাণের আগে তাদেরকে আসলে এরকম একটা শাস্তি কিংবা তাদেরকে লাল তালিকাভুক্ত করে বাদ দেওয়া যায় কিনা, এই প্রশ্নগুলো আমাদের সামনে আছে। ক্রিকেটাররাও নানাভাবে কথা বলছেন। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই শামীম চৌধুরীর কাছে জানতে যে আজকে নিলাম কয়েক ঘন্টা পর, সেই নিলামকে কেন্দ্র করে অনেক কিছুই আসলে একদম শেষ মুহূর্তে হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় তালিকা দেওয়া হয়েছে, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিয়মগুলো দেওয়া হয়েছে এবং এই 9 জনের নাম বাদ দেওয়া হয়েছে গতকাল। সুতরাং নিলামের 24 ঘন্টা আগে এইসব ঘটনা ঘটানো হয়েছে। এটা কি আপনার কাছে কি মনে হয় যে ভালো না খারাপ? আর আমাদের যে বিষয় দোষ প্রমাণের আগেই দোষী, আপনি এটাতে কিভাবে দেখেন? দেখুন, আসলে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটিতে আপনার অ্যালেক্স মার্শাল জয়েন করার পরেই হচ্ছে বিষয়গুলো প্রকাশ্যে আসে যে তাহলে কি বিসিবি যে আগে আকু দিয়ে যে আপনি এই বিভিন্ন যে দুর্নীতি বিরোধী কার্যক্রমগুলো পরিচালিত করতো সেটা যথেষ্ট কিনা, সেটা যথেষ্ট নয় বলে অ্যালেক্স মার্শালকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। অ্যালেক্স মার্শালের নিয়োগটাও কিন্তু আপনার হয়েছে এমন যে ওনাকে ওনার দুটো সার্ভিস নিচ্ছে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ওনার যে এক্সপার্ট সার্ভিসটা, তার জন্য ওনার সাথে একটা কন্ট্রাক্ট করা হয়েছে রিসেন্টলি, কিন্তু গত মাস থেকে উনি কিন্তু আবার ক্রিকেট বোর্ডের নিয়োগকৃত ইন্টিগ্রিটি ইউনিটের হেড হিসেবে জয়েন করেছেন। তা ওনাকে তো কিছু জিনিস দেখাতে হবে যে ওনার নিয়োগটাকে আপনার লিগালাইজ করার জন্য, দ্যাট মিনস হচ্ছে উনি যে অনেক কিছু জানেন বা করতে পারেন সেই বিষয়টা জানানোর জন্যই আসলে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু আপনি সম্ভবত ফারুক ভাই এটা একটা 3 সদস্যের একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে দিয়েছিলেন গতবারের বিপিএল এ। হ্যাঁ, একজন আপিল বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে আপনার 3 সদস্যের ছিলেন। এখানে আমাদের খুব পরিচিত শাকিল কাশেম ভাই ছিলেন। এই শাকিল কাশেম ভাই কিন্তু 2013 সালে যে আপনার বিপিএল এর ফিক্সিং কেলেঙ্কারিটাকে উদ্ঘাটনের জন্য যে আপনার তদন্ত কমিটি হয়েছিল, তদন্ত কমিটিকে ট্রাইব্যুনাল হয়েছিল, সেই ট্রাইব্যুনালেও কিন্তু আপনার শাকিল কাশেম ভাই ছিলেন। এটা মোহাম্মদ আশরাফুল শাস্তি পেয়েছে। হ্যাঁ, এখানে দেখেন আমার একটা হিসাব বলছে যে 2013 সালে যেটা আপনার এন্টি করাপশন ইউনিটের, যেহেতু তখন কিন্তু কোর্ট ছিল না, আপনি আকসুর একটা রিপোর্টের প্রেক্ষিতেই আপনার এই ট্রাইব্যুনালটা বিচার করছেন। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আপনি যেটা প্রশ্ন করলেন শুরুতে, যেই শিরোনামটা আসছে, তখন কিন্তু আপনি যারা সন্দেহভাজন যাদের ছিল তাদের সবাই জেরা করার পরে তারপরে কিন্তু কাকে কাকে সাজার আওতা আসবেন সেটা ওনারা ট্রাইব্যুনালে নির্ধারণ করে দিয়েছেন। তারপরে তাদের পানিশমেন্টের ধরন, বিভিন্ন ধরন তারা পানিশমেন্ট পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে বিপিএল কিন্তু তখন করে নাই। বিপিএল মাঝখানে কিন্তু খেয়াল করে দেখবেন যে বিপিএল 2013 পরে বিপিএল হয়েছে 2 আসরের পরে বন্ধ ছিল। হ্যাঁ, একটা আসর কিন্তু বিপিএল হয় নাই। তো এমন কি করা যেত না যে আপনি যখন আপনি সন্দেহভাজনদের তালিকায় আসছে তখন একটা ট্রাইব্যুনাল আগের মতো করে তারপরে আপনি ট্রাইব্যুনালে তো নিশ্চয়ই আপনি জেরা হতো, জেরার পরে আপনি সাক্ষী প্রমাণ যথেষ্ট দিয়ে তারপরে আপনি অভিযুক্ত তালিকা তৈরি করে দিয়ে তাদেরকে আপনি নিষিদ্ধ করতেন। এটা কিন্তু ভালো হতো। আপনি যেটা বিজয় যেটা বলেছেন, বিজয় কিন্তু জাতীয় ক্রিকেট লিগে খেলছেন। এনসিএল কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেটার স্ট্যাটাস কিন্তু কোনো অংশে আপনার 2020 স্ট্যাটাস থেকে কম নয়। তাহলে একটা ক্রিকেটার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন, অথচ আপনি এইখানে কিন্তু সে তার সাসপেকশনের আওতায় এনে তাকে আপনার বিপিএল থেকে বাইরে রাখা হলো, বিপিএল এর ড্রাফটের থেকে বাইরে রাখা হলো। এইটাই হচ্ছে বিজয়ের মধ্যে কোশ্চেনটা আমাদেরও অনেকে ঘুরপাক করছে। তাহলে আসলে তার বলা, বিসিবি থেকে বলা হচ্ছে রেড ফ্ল্যাগধারী এই ক্রিকেটাররা, তো রেড ফ্ল্যাগের মাত্রাটা কতটা এই জিনিস কিন্তু ক্রিকেট বোর্ড ডিসক্লোজ করে নাই। আমরা এইটুকু জানি যে ওই 3 সদস্যের তদন্ত কমিটি 900 পৃষ্ঠার একটা রিপোর্ট ক্রিকেট বোর্ডকে জমা দিয়েছেন, যেটা আরও কিছুদিন আগে জমা দিয়েছেন। এটা কিন্তু প্রচণ্ড আপনার মিডিয়া গণমাধ্যম থেকে কিন্তু বারবার প্রশ্ন করা হয়েছিল নামগুলো জানার জন্য, কারণ আপনি বিপিএল এ ড্রাফট করবেন, তারা যদি নাম না জানেন তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে। কিন্তু সেইটাও কিন্তু জানা নেই। সেটা কিভাবে জানাচ্ছে? হ্যাঁ, ড্রাফটের থেকে বাদ দিয়ে, যেদিন ড্রাফট হবে তার আগের দিনে, নিলামে যেদিন হবে তার আগের দিন ড্রাফট থেকে বাদ দিয়ে তারপরে জানানো, মানে একটা অ্যাড্রেস করা হলো যে এরা আসলে অভিযুক্ত। এই হচ্ছে বিষয়টা।
ফিরবো আপনার কাছে। কাজটা ঠিক হলো কি ভুল হলো, কিংবা ওই প্লেয়ারদের আসলে কি মেসেজ দিল অন্যদের কাছেও, সেটা জানতে চাই। কিন্তু তার আগে দর্শকের ফোন নিব, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, আমি হাফিজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বলছিলাম। জি। আমার প্রশ্ন হলো রেজন ভাই, সম্মানিত অতিথির কাছে, এই যে দোষী প্রমাণ হওয়ার আগে যে তাদেরকে ছেঁটে ফেলে দেওয়া হলো, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কি কোনো সফল বই আনবে, না বাংলাদেশ ক্রিকেটকে আরো একদম পিছিয়ে নিয়ে গেল? কারণ হলো আশরাফুল অপরাধ করছে, নিজে স্বীকার করছে এবং ক্ষমা চাইছে, তারপরও বিসিবি তাকে তার ক্যারিয়ারটা এবং কি বাংলাদেশ ক্রিকেটকে আশরাফুলের মাধ্যমে আরো অনেক পিছিয়ে নিয়ে গেছিল। তো এই জন্য এই আশরাফুল তার ক্যারিয়ারটাও গঠন করতে পারেনি, বাংলাদেশটাকেও অনেক সাফার করতে হয়েছে। তো এই বিষয়টা বলবেন যে এটা আচ্ছা। ক্রিকেট বোর্ডের আত্মঘাতী সিদ্ধান্ত। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ক্রিকেটকে পিছিয়ে নিল না সামনে এগিয়ে নিল, সেটা একটা প্রশ্ন। একদিকে এটা বলতে পারি আমরা যে আসলে দোষ প্রমাণের আগে প্লেয়ারদেরকে শাস্তি এক অর্থে না বলে তাদেরকে এক জায়গা থেকে নিষিদ্ধ করা হলো, বিপিএল খেলা থেকে বিরত রাখা হলো, সেটা সতর্ক করা হলো। আবার অন্য ক্রিকেটারদেরকেও একটা আসলে একটা মেসেজ দেওয়া হলো যে তারা যদি এরকম করে এরকম হতে পারে, সেটা একটা পজিটিভ হতে পারে। কিন্তু যে প্লেয়াররা আসলে সত্যি যদি নির্দোষ প্রমাণিত হয় শেষ পর্যন্ত, তাদের জন্য আসলে এটা অবিচার হলো কিনা, মানে এই প্রশ্ন আসে কিনা, দুটো দিকই আছে ঘটনার। দেখুন, এটা তো অবশ্যই আছে। আপনি যে প্রথমে বললেন, এটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বিপিএল শুরুর আগে কিন্তু টেকনিক্যাল কমিটি কিন্তু ম্যানেজার্স মিটিং করে, কোচেস মিটিং করে, ইভেন ক্যাপ্টেনদের নিয়ে মিটিং করে। আর যে তারা যে বিপিএলে বা এই ফ্রাঞ্চাইজ ক্রিকেটে তারা কী কী করতে পারবে, কী করতে পারবে না, এর কিন্তু একটা একটা গাইডলাইনও আছে। সেইটা গাইডলাইনটা কিন্তু প্রত্যেকটা ক্রিকেটের হাতে ধরিয়ে দেওয়া হয়, তাদেরকে এটা নিয়ে আপনার সচেতনমূলক কাজও করা হয়। সুতরাং তারা কিন্তু জানেন যে কোনটা আমি করব, কোনটা করব না। আমি কি এখন এমন কি না, যেমন আশরাফুলের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আশরাফুল যা করেছেন সেটা কিন্তু একটা রেকর্ডেড ছিল। সেটা ইয়ান পন্ট নামে একজন কোচ ছিল ঢাকা গ্ল্যাডিয়ার্সের, উনি কিন্তু উনি পরবর্তী জানলাম যেটা উনি কিন্তু আকসুর প্রতিনিধি হয়ে এখানে গোয়েন্দাগিরি করতে আসছিলেন, যার কারণে সেখানে নির্দ্বিধায় আশরাফুল কতগুলো কথা বলেছেন সেইগুলো রেকর্ড করে নিয়েছেন। সেই রেকর্ডটাকেই তারা 164-এর ধারার মতো জবানবন্দি হিসাবে তারা গৃহীত করেছে। এখন সেখানে একটা প্রমাণ ছিল। সাকিবের ক্ষেত্রে যেটা হয়েছে যে সাকিবকে যে অফার দিয়েছে সে বিষয়টা জানায় নাই। গৌরব রাওয়াত নামে একজনকে, এক জুয়ারি তাকে অফার দিয়েছিল, সে জানায় নাই। এটাও কিন্তু পেনাল্টি। কারণ কি, আপনি দেখেন এটা কিন্তু জানাতে হবে। আপনি অফার পেলে আপনি জানাবেন না, এটা কিন্তু যেহেতু আপনি এত লম্বা সময় ক্রিকেট খেলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলেন, বিভিন্ন ফ্রাঞ্চাইজ ক্রিকেটের আপনার ফেরিওয়ালা বলা হয়, আপনি এটা কেন এটা মানবেন না? সেই জন্য আশরাফুল সাকিবকে কিন্তু একটা পেনাল্টি দেওয়া হয়েছে, উনি 1 বছর নিষিদ্ধ ছিলেন। আপনি বিষয়গুলো যখন, আমার মনে হয় না যে যাদের নাম আসছে শফিউল, বিজয়, তারপরে আপনার মোসাদ্দেক, হ্যাঁ, এই যে একটা বিগ নেম, আপনি খেয়াল করে দেখেন এই নামগুলা এরা যে জানেন না বিষয়টা তা না। মোসাদ্দেক খেয়াল করে দেখেন, মোসাদ্দেক কিন্তু ওর কি বলে ক্যাপ্টেন্সিও করেছে কিন্তু বিপিএল-এ, তাই না? তারপরে সে আফগানিকে চ্যাম্পিয়ন করেছেন ধারাবাহিক কি আপনি, উনি আফগানিতে লাস্ট 1 যুগ খেলছেন, এই 1 যুগের মধ্যে 6 বার আফগানিকে চ্যাম্পিয়ন করেছেন, তার মধ্যে হ্যাট্রিক চ্যাম্পিয়ন একবার আছে, লাস্টবার হ্যাট্রিক চ্যাম্পিয়ন। এটা বিশাল ব্যাপার। এবং উনি, আমি যতটা জানি যে এইবার উনি প্রিমিয়ার ডিভিশনে লিজেন্ড অফ রূপগঞ্জে খেলার জন্য উনি চুক্তিবদ্ধ হয়েছেন। সেই চুক্তির অঙ্কটাও কিন্তু আগের সকল অঙ্ককে ছাড়িয়ে গেছে, প্রায় 70 লাখ টাকার কথা শোনা যাচ্ছে, যেটা গণমাধ্যমের রিপোর্টে আসছে। সুতরাং ওনারা যে জানেন না বিষয়টা তা না। এখন কথা হলো কি যে তাদের এই দুর্নীতি প্রমাণের জন্য বা তাদের ফিক্সিং প্রমাণের জন্য যথেষ্ট প্রমাণ আছে কিনা ক্রিকেট বোর্ডের হাতে, বা যারা তদন্ত প্রতিবেদন করে দিয়ে গেছেন তাদের আছে কিনা, এইটা হলো প্রথম প্রশ্ন। আর কোন কোন গ্রাউন্ডে তারা কি কি গোপন করছেন বা কি সমস্ত অপরাধ করছেন, এই জিনিসগুলো তো এখন জানানো দরকার। কারণ আপনি তাদেরকে একটা সাসপেকশনের থেকেই আপনি তাদেরকে বাইরে রাখলেন বিপিএলে, যাদের মধ্যে আপনি দেখেন নিহাদুজ্জামান কিন্তু খেলার মতো ক্ষমতা রাখে। ইভেন মোসাদ্দেক, সৈকতটা আপনি অলরাউন্ডার কোটাই আপনি নেবেন। এনামুল বিজয় কি আপনি ওপেনার হিসেবে নেবেন, হয়তো শফিউল ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আসছে, তার বয়স বিবেচনা, বিভিন্ন কিছু বিবেচনা, তাকে সে দল নাও পেতে পারে। আলাউদ্দিন বাবুরও একই অবস্থা, হয়তো দল নাও পেতে পারেন। কিন্তু আপনি যাদের নামগুলো শোনা, তাদের মধ্যে কিন্তু ইফেক্টিভ ক্রিকেটার বেশ কয়েকজন আছেন যারা আপনি ক্লাবের জন্য, ফ্রাঞ্চাইজির জন্য ভালো খেলতে পারেন। আর একই জায়গা যেটা হয়েছিল আশরাফুলের ক্ষেত্রে, আশরাফুলের যে বিচারটা হলো, আশরাফুল কিন্তু সকল ধরনের ক্রিকেট থেকে বিসিবির
এবং আইসিসির সকল ধরনের ক্রিকেট থেকে কিন্তু সে নিষিদ্ধ ছিল। সাকিবের ক্ষেত্রেও তাই। সাকিবের ক্ষেত্রেও তাই। সুতরাং আপনার এই যদি তাদেরকে যদি রেড ফ্ল্যাগধারী বলে আপনি শুধুমাত্র বিপিএল থেকে সরিয়ে রাখেন, অন্য ক্রিকেটগুলোতে অ্যালাউ করেন, এখানে কিন্তু কোশ্চেন থেকে যায়, তাই না? এই বিষয়গুলো ক্রিকেট বোর্ডে রাখলে পরিষ্কার করা উচিত। আপনি দেখেন, এই যে আমি যতটা জানি, আমার তথ্যটা যদি ভুল না হয়, সেটা হচ্ছে যে আপনি 3 সদস্যের তদন্ত কমিটি করেছিলেন, তাদের কিন্তু 30 কর্মদিবসের মধ্যে কাজটা শেষ করার কথা ছিল এবং ওই 30 কর্মদিবসের জন্য তাদেরকে 45 লক্ষ টাকা চুক্তিবদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে তারা কিন্তু 30 কর্মদিবসে পারেন নাই, তারা আরও অতিরিক্ত 15 কার্যদিবস নিয়েছেন এবং এই অতিরিক্ত 15 কার্যদিবসের জন্য আরও 22 লাখ টাকা, অর্থাৎ আপনি 67 লক্ষ টাকা খরচ করে 900 পৃষ্ঠার প্রতিবেদন পেয়েছেন। এখন যদি দেখা গেল কি যে এই প্রতিবেদনটাই আস্থা রাখে না, বিশ্বাস রাখে না, তখন আপনার কি দাঁড়াবে? আর একটা প্রশ্ন হচ্ছে যে এটা কি এমন যে অ্যালেক্স মার্শালকে নিয়োগ দেওয়া হয়েছে এই কারণেই, বা আইসিসিতে কোনো চাপ আছে যে বিপিএল যে দুর্নীতি মুক্ত নয় এটা প্রমাণের জন্য? এটা একটা বিরাট ব্যাপার। কারণ আপনি দেখেন আরো কিন্তু ফ্রাঞ্চাইজি লিগ আমাদের আশেপাশে খেলছে, সেইখানে যতটা অভিযোগ আসে না তার থেকে বেশি অভিযোগ আমাদের ক্ষেত্রে আসতেছে। কেন বারবার আসছে? এটা কি আমাদের মার্কেটিংটাকে ধ্বংস করার জন্য নাকি আমাদের বিপিএল এর ইমেজটাকে ধ্বংস করার জন্য? এই প্রশ্ন আপনার কাছে আছে, কিন্তু সেটা কি ক্রিকেট বোর্ড আসলে খুঁজে বের করার চেষ্টা করছে? এটা আপনার কাছে রাখলাম প্রশ্নটা। আমরা দর্শকের ফোন নিব, তার আগে পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। টিপু বলছি। জি টিপু ভাই বলেন। আমার প্রশ্ন সাংবাদিক ভাইয়ের কাছে। জি, আমরা অনেক আগে একবার শুনেছিলাম ওয়ার্ল্ড কাপের সময় সুজন আলামিনকে বিশ্বকাপ থেকে বের করে দিয়েছিল যে কোনো একটা কারণে, কিন্তু সাধারণ দর্শক কিন্তু আজ জানতে পারিনি আমরা ঘটনাটা কি। আশরাফুল যখন সাসপেন্ড হলো তখনও পাইলট সুজনদের কথা আসছিল, আশরাফুলের সাথে তার ইনভলভমেন্ট ছিল, আমরা জানতে পারিনি। তো যাক, সর্বোপরি কথা হলো যে এই যে বিপিএল যেটা হচ্ছে, কয়েকটা আসর তো হয়ে গেল, তাই না? এতে কি ক্রিকেট বোর্ডের আমাদের ক্রিকেট লাভবান হয়েছে কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই একটা প্রশ্ন। আর বিজয় যে চ্যালেঞ্জ উড়িয়ে দিয়েছে বিসিবির কাছে, আমার মনে হয় বিসিবির চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, তার উত্তর দেওয়া উচিত কি কারণে কেন তাদেরকে বিপিএল খেলতে দেওয়া হবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আরও একজন দর্শক আছেন, আমরা একবারে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। পরিচয় জানিয়ে দর্শক আপনার পরিচয় এবং প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আমি সাফায়েত বলছি কলাবাগান থেকে। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথমত প্রশ্ন সেটা হচ্ছে যে মিঠু সাহেব বলেছেন যে এনামুল বিজয়কে শাস্তি দেওয়া হয়েছে আদালতের রায়ের আগেও, মানে মূলত এই যে ফরেনার ভদ্রলোক যিনি, ওনার কিছু সুপারিশের কারণে আদালতের রায় যাই হোক, ওনার এই কারণে তাদেরকে মূলত শাস্তি দেওয়া হয়েছে। তা আমার কথা হলো, সেটাই যদি হয়ে থাকে তাহলে শাস্তিটা কেন আগে দিল না, বিপিএল শুরুর আগ মুহূর্তে কেন? নাম্বার 1। নাম্বার 2 হলো, আদালতের রায়ের আগে আমি যদি কাউকে দোষী সাব্যস্ত করি, তাহলে কি আদৌ আদালতের রায়ের প্রয়োজনীয়তা আছে? কারণ আমি তো রায়টাকে কোনোভাবে প্রভাবিত করছি যে সে দোষী। তো এটাই হলো আমার দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনাদের প্রশ্নগুলো উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পরেই। বিপিএল নিয়ে দোষ প্রমাণের আগেই দোষী কিনা সেই প্রশ্ন আমাদের সঙ্গে আছেন শামীম চৌধুরী, ক্রীড়া সাংবাদিক। বিরতির আগে দর্শকদের ফোন নিয়েছিলাম, বেশ কয়েকটি প্রশ্ন ছিল যে বিপিএল আসলে বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে নাকি পেছনের দিকে। কারণ এইবারও আমরা ভেবেছিলাম যে একটু সমালোচনামুক্ত বিপিএল হবে, শুধু এই প্লেয়ারদের এই কেন্দ্রিক না, ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টি মানি, প্লেয়ার নেয়া, সব নিয়ে কিন্তু সমালোচনা চলছে। আসলে বিপিএল আমাদেরকে কোনো সঠিক পথের দিকে নিয়ে যাচ্ছে কিনা? দেখুন, বিপিএল যেই কারণে প্রবর্তন করা হয়েছিল আপনার 2012 সালের ডিসেম্বরে, 2012 সালে যেটা প্রবর্তন করা হয়েছিল, 2011 সালের ডিসেম্বরে কিন্তু গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টকে দায়িত্বটা দেওয়া হয় এবং তারা কিন্তু এই 6 বছরের জন্য ক্রিকেট বোর্ডকে আপনার ভালো একটা অঙ্ক আপনার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তারা কিন্তু প্রথম 2 বছরে ক্রিকেট বোর্ডকে আপনার 67 কোটি টাকা দিয়েছে, যেটা হচ্ছে নিট, যেখান থেকে আপনার কোনো টাকা খরচ হয় নাই ক্রিকেট বোর্ড, সব খরচ বাদে তারাই যা খরচ করে তারাই করেছে, অপারেশনাল কস্ট সব কিছু তারাই। কিন্তু তখন আপনি দেখেন যে তখনকার নিলামটা কি ছিল, যে বিপিএল 1 এবং 2 নিলামটা অনেক জাঁকজমক হয়েছে না, যেটা এখানে আপনার অনেক বড় তারকারাও খেলেছে। হ্যাঁ, আপনার ক্রিস গেইল, তারপরে আপনার শাহিদ আফ্রিদি তো প্রথমবার মনে হয়
$7,70,000 বিক্রি হয়েছে। বিষয়টা এবার পুরা টিমের বাজেট $3.5 তাই না? লাখ। আপনার বিষয়গুলো কি যাচ্ছে যে এখন দেখেন তখন কিন্তু আপনি অকশনে যে টিমগুলো নিয়েছে সেই টিমগুলোর কিন্তু নিলাম প্রাইসটাও বেস্ট প্রাইসটা ছিল অনেক ছিল, সেটা $1 মিলিয়ন। $1 মিলিয়ন সেখানে কিন্তু আপনার যে চিটাগাং কিংস তখন বিক্রি হয়েছিল $1.2 মিলিয়ন, অর্থাৎ $12 লাখ, 1 বছরের জন্য 6 বছর এইভাবেই তাদেরকে টাকা দিতে হবে 6 বছর চুক্তিতে। এটা কিন্তু ভালো একটা মডেল ছিল বিপিএল এর, যখন আপনার গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট যে মডেলটা করছিল বিপিএলটা, এই মডেলটা। কিন্তু আপনি দেখেন বিপিএল ধাক্কা খেলো কি, বিপিএল সেকেন্ড আসরে এসেই যখন ফিক্সিং দুর্নীতিটা আসলো, আপনার ঢাকা গ্ল্যাডিয়েটর্স সরাসরি সম্পৃক্ত হয়ে গেল স্পট ফিক্সিংয়ে, তাদেরকে বাদ দিতে হলো। তখন থেকে কিন্তু ফ্রাঞ্চাইজি, এই যে একটু আগে আপনার সাথে গল্প হচ্ছিল যে এই কয় বছরে কতবার ফ্রাঞ্চাইজি, গত 11 বছরে, এবার তো 12 বছর পড়লো, 12তম সংস্করণ হবে এবার। এই 12টা সংস্করণে আপনি ফ্রাঞ্চাইজির সংখ্যা কতগুলা, এটা ক্লিক ইনফো রেকর্ডস ভরে যাচ্ছে যে আপনার সিলেট খুব সম্ভবত 10 অথবা 11 বার নাম চেঞ্জ তাহলে হয়েছে। একই অবস্থা ঢাকারও, ঢাকার একটু হয়তো কম, 1-2 বার কম। আপনি রাজশাহী একই, রাজশাহীর কাছাকাছি অবস্থা, খুলনা, সব দিক দিয়েই আপনি একটা স্টেবল করেছে সে রংপুর, তাই না? আর তো কেউ স্টেবল করে নাই। আর যদি কুমিল্লা থাকতো কুমিল্লা স্টেবল করতো। তো এই যদি আপনার হয়, আপনি এখান থেকে কি চাচ্ছেন? রেভিনিউ আর্নিং সোর্সটা কি খুব বেশি হচ্ছে এখানে? আপনি দেখেন বিপিএল এর হিসাব বলছে যে বিপিএল এর থেকে এই পর্যন্ত গত বছরের আগ পর্যন্ত, যেটা আমার হিসাবে আছে, ক্রিকেট বোর্ডের এই যে আপনার যে ফিক্সড ডিপোজিটে সেখানে 113 কোটি টাকা, 108 কোটি টাকা, ভুল বলছি, 108 কোটি টাকা বিপিএল এর লাভ দেখানো হয়েছে আপনার আগের 9 আসরে, 10 আসরে। এখন আপনার 11তম আসরে একটু বেশি আয় হয়েছে, যেখানে হচ্ছে টিকিট বিক্রি থেকে সর্বোচ্চ 13 কোটি 25 লাখ টাকা, 1 কোটি টাকা আপনার ছিল টিকিট বিক্রি, যে রাইটস পেয়েছে সে দিয়েছে, আর 12 কোটি 25 লাখ টাকা টিকিট বিক্রি থেকে। কিন্তু মূলত হচ্ছে যে আপনি যখন একটা ফ্র্যাঞ্চাইজকে দিচ্ছেন, সে আপনার ব্যাংক গ্যারান্টি দিতে পারতেছে না, তা আপনার টাকাটা সে বকেয়া রাখছে, প্লেয়ারদের টাকা বকেয়া রাখছে, এবং ক্রিকেট বোর্ডকে কিন্তু প্রথম 2 আসরের যে ক্রিকেটারদের টাকা, বকেয়া টাকাটা পরিশোধ ক্রিকেট বোর্ডকে করতে হয়েছে, এবং সেটা কিন্তু সমঝোতার মাধ্যমে হয়েছে। সেখানে তখন ছিলেন দুর্জয়, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উনি প্রেসিডেন্ট, উনি এই সমঝোতাটা করে দিয়েছেন। যে ক্রিকেটার পাবে 3 কোটি টাকা, তারা 1 কোটি টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছে। যে ক্রিকেটার 75 লাখ টাকা, তারা 25 লাখ টাকা, এইভাবে বুঝিয়ে দিয়ে, মানে তার মানে বিপিএলটা মানে এখনো আমরা কোনো কাঠামোগত অবস্থায়, আপনি খেয়াল করে দেখেন, আমাদের পরে কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ আসছে, যেমন পিএসএল আমাদের পরে শুরু হয়েছে, সাউথ আফ্রিকা আমাদের, লঙ্কা প্রিমিয়ার লিগ আমাদের, সিপিএল, বিগ ব্যাশ পর্যন্ত আমাদের পরে আসছে, তাই না? এই যে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, সব। তো এদের একটা, বিশেষ করে পিএসএল কথাটা বলেন, পিএসএল কিন্তু একটা ভালো একটা মডেলে চলে গেছে। পিএসএল এর প্রাইজ মানিগুলো দেখেন, তাদের যে টাইটেল স্পন্সরশিপ দেখেন, সবই বেশি। আমাদের প্রথম টাইটেল স্পন্সরশিপ মানি ছিল 8.5 কোটি টাকা, এখন সেখানে নেমে টাইটেল স্পন্সরশিপের মানি কয় টাকা আসছে দেখেন, দিনে দিনে কমছে, এটা বাড়ছে না, যেটা বাড়ার কথা সেটা। একটা উদাহরণই বলছে যে পুরো টুর্নামেন্ট আসলে বাংলাদেশ ক্রিকেটকে কি দিচ্ছে সেই বিষয়টা। এবার আপনি কি আশা করেন, একদম এক লাইনে, আমাদের সময় শেষ, যে এইবারের বিপিএলটা কি নিলাম পদ্ধতি ফিরেছে, 6টা দল কমেছে, মানে সব মিলে কি আপনি কিছু পরিবর্তন আশা করেন, একদম এক লাইনে? দেখেন, পরিবর্তনটা খুবই দরকার, এই কারণেই যে পরিবর্তন, বিপিএল যদি ইতিবাচক কোনো কিছু ফল না দিতে পারে, বিশেষ করে হচ্ছে এখন যারা বোর্ড পরিচালনা করছে তাদের ইমেজেও কিন্তু ধাক্কা খাবে। এই জায়গাটা খুব লক্ষ্য রাখতে হবে, বিপিএলটাকে ইমেজ বিল্ড আপের একটা আসর হিসাবে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে শামীম চৌধুরী। আমাদের সময় শেষ। ইমেজ বিল্ড আপের এই পরীক্ষায় ক্রিকেট বোর্ড উতরে যাক, আমরা সেটা আশা করি, কারণ বিপিএল ভালো করলে বাংলাদেশেরই সুনাম হবে, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।